হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য এগ্রিলাইট পডকাস্ট। আমরা সবসময় চেষ্টা করি কৃষি ও কৃষকের কথা তুলে ধরার জন্য। আমরা চেষ্টা করি বর্তমানে কৃষিখাতের যে সম্ভাবনা, যে চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে তরুণদের অনুপ্রাণিত করতে। আজকের বিশেষ পর্বে আমাদের মাঝে উপস্থিত আছে নিফাত, যিনি পড়াশোনা করছেন। আচ্ছা, এই কথা নাই বলি, এটা আমরা নিফাতের মুখ থেকে শুনবো, ঠিক আছে? আর আসলে নিফাতের সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলা যায়। সে অনেক পরিশ্রমী এবং ধর্মপ্রাণ একজন মানুষ। আমরা প্রথমেই নিফাত সম্পর্কে তার পরিচয় জেনে নিই। নিফাত, বলো তোমার সম্পর্কে কিছু। আচ্ছা, ধন্যবাদ কৌশিক আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে তোমাদের যে পেজটা রয়েছে এগ্রি এলিট, এটা আমি অনেকদিন ধরে ফলো করি এবং তোমাদের যে কাজগুলো রয়েছে কৃষি সম্পর্কিত এবং কৃষির যে আপডেট তথ্য বা সাম্প্রতিক সময় আমাদের দেশে বা বিশ্বে কৃষি রিলেটেড যা যা ঘটছে বা যা যা কিছু কৃষিকে প্রভাবিত করতে পারে এসব বিষয়, এগুলো জানার জন্য খুবই ভালো একটা মাধ্যম হচ্ছে তোমাদের এই পেজটা। তো আমি শুরু থেকে পছন্দ করি পেজটার তোমাদের কার্যকলাপগুলো। তো রিসেন্টলি যখন এই হোস্ট হিসেবে আমাকে আমন্ত্রণ জানানো হলো, এই জন্য আবারও তোমাদের কৃতজ্ঞ জানাচ্ছি। আচ্ছা, প্রথমে আমার পরিচয়টা দিই। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ নিফাত এবং আমি বর্তমানে পড়াশোনা করছি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদে এবং আলহামদুলিল্লাহ অলমোস্ট প্রথম বর্ষ শেষ। তো বলা যায় আনঅফিসিয়ালি সেকেন্ড ইয়ার এই। আর আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ। ধন্যবাদ নিফাত, আমার অসাধারণ অনুভূতি প্রকাশ করার জন্য। আচ্ছা, তুমি যে কৃষিতে আসলা, এটার কি পরিকল্পনা আগে থেকে ছিল না পরবর্তীতে প্ল্যান চেঞ্জ হয়েছিল? আচ্ছা, কৃষি অ্যাকচুয়ালি বাংলাদেশে যে সকল বিষয়ে মানে হায়ার স্টাডিজে বা উচ্চশিক্ষায় আমাদের ছাত্ররা পড়াশোনা করে, তার মধ্যে বলতে গেলে সবচেয়ে হাই র্যাঙ্কে বা টপ প্রায়োরিটিতে থাকে হচ্ছে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং। কখনো কখনো দেখা যায় যে বুটেক্স টাইপ কিছু বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যায়। তো অন্যান্য সবার মতো আমার মাথায়ও শুরুতে ছিল যে হয়তো মেডিকেল কলেজে পড়বো। তো সেই থেকেই আমার শুরু থেকে ছিল, পারিবারিক থেকে ইচ্ছে ছিল যে ছেলে মেডিকেলে পড়বে, ডাক্তার হবে। তো ওই চিন্তা নিয়েই অ্যাকচুয়ালি মেডিকেল প্রিপারেশনটা শুরুতে স্টার্ট করা। আমার মাথায় তখনও মানে একটা উচ্চ মাধ্যমিক পড়ুয়া স্টুডেন্ট হিসেবে বাংলাদেশের অন্যান্য শিক্ষার্থীদের মতো আমিও তেমনটা ভাবি নাই যে অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রসপেক্ট গুলো কেমন হইতে পারে, ইন দ্য আপকামিং ফিউচার কোন কোন সাবজেক্ট গুলোর ডিমান্ড কেমন থাকবে। মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং তো শুরু থেকেই আছে, বাট কোনটা সাস্টেনেবল হইতে যাচ্ছে বা লিড দিতে পারে এরকম এই বিষয়গুলো তো নিয়ে একটা উচ্চ মাধ্যমিক স্টুডেন্টের পড়াশোনা করার বিষয় না। তো সেই মোতাবেক আমিও মেডিকেল প্রিপারেশন নিই এবং আমার ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, বাট মেডিকেলে হয় নাই। তো এটা নিয়ে তো বাসায় খুবই আশা ছিল, কিন্তু শুরুতে আমার বাবা আমার এখানে খুবই একটা বড় সাপোর্ট দেয়। কেননা আমার যখন মেডিকেলে না হয় তখন অনেক পিতামাতা হয়তো বলে যে তুমি বাবা সেকেন্ড টাইম দাও বা চেষ্টা করো অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর পড়া। বা আমার বাবা আমাকে এই জায়গায় একটা ব্যতিক্রমধর্মী উপদেশ দেন। তিনি বলেছিলেন, যখনই আমার মেডিকেলে হয় নাই, দুপুরের দিকে রেজাল্ট মোটামুটি কনফার্ম। আমার বাবা সেদিন বোধহয় বাসায় ছিলেন না। তো বিকালে আসলেন এবং সাথে সাথে তিনি আমার একটা কথা বললেন যে, "বাবা তুমি কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন স্টার্ট করো।" মানে আই ওয়াজ জাস্ট শকড। আমি জানতাম যে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনেক মানে প্রসপেক্টফুল একটা সাবজেক্ট। এখান থেকে অনেক ভালো ফিউচার আছে এবং আমারও অনেক পরিচিত একজন আঙ্কেল ছিল। তাকে আমি দেখছি। উনি ছিলেন আমাদের জেলার ডিডি, তো ডেপুটি ডাইরেক্টর। তো তার থেকে অনেক কিছু দেখছি। আব্বু ছোট থেকেই, আমি যখন ছোট তখন থেকেই তার সাথে চলছেন। বাট আব্বু যে এটাকেই মানে মেডিকেলের পরে প্রায়োরিটি দিবেন এটা আমি বুঝি নাই। তো জাস্ট আব্বুর কথা মতো আমি মানে কৃষি বেসড, কৃষি ওরিয়েন্টেড একটা প্রিপারেশন মেডিকেলের পর থেকে স্টার্ট করি। আর পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতাম। চান্স কোনোটাতে হতো, কোনোটাতে হতো না। আমি গুচ্ছে পাইছিলাম আর কৃষি গুচ্ছে, এই ২ গুচ্ছাই পাইছিলাম। তো সবচেয়ে ভালো লাগছিল যে কৃষির প্রিপারেশনটা নেওয়ার পর মানে তার আগে কিন্তু গুচ্ছের রেজাল্টটা দিয়ে দেয়। আমি মোটামুটি চিল ছিলাম আরকি যে গুচ্ছে যেহেতু হয়ে গেছে, আর আলহামদুলিল্লাহ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে আসছিল ফরেস্ট্রিতে। তো মোটামুটি বায়োলজি রিলেটেড সাবজেক্ট আমার পছন্দ, ফরেস্ট্রিতেও পাইছিলাম। তো চিল ছিলাম আরকি। কৃষি বিশ্ববিদ্যালয়ের আমরা আমরা তুমি সবাই জানি যে আমাদের টাইমে প্রশ্নটা কিন্তু খুবই হার্ড ছিল এবং এতটাই হার্ড ছিল বিশেষ করে ম্যাথ এবং ফিজিক্স। তো ওরকম হার্ড একটা কন্ডিশনে আমার জাস্ট একটা বিশ্ববিদ্যালয় হয়েছে। আমি মানে জাস্ট আমি মনে করি যে আমি ওই টাইমে চিন্তামুক্ত ছিলাম বিধায় এত ভালো একটা পরীক্ষা দিতে পারছি। আমি জাস্ট দাগাইছি, পরীক্ষা দিছি এন্ড বের হয়ে গেছে। আব্বু জিজ্ঞেস করছে পরীক্ষা কেমন হয়েছে, আমি বলছি হয়তো হবে না।
আপুরও হয়তো তেমন কিছু নাই, যে ছেলে তো শাহজালাল পাইছেই, প্যারা নাই। হ্যাঁ কিন্তু পরে যখন দেখলাম যে না আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশনে আসছে, তখন ভালো লাগছে আর কি, যে না শুরু থেকে তো কৃষি নিয়ে পড়ছি, একটা ভালো প্রিপারেশন নিয়েছি এবং আসছে এইটুকু। এই তো আমার জার্নি। আমি প্রথমেই আঙ্কেলের খুব ধন্যবাদ জানাই। আঙ্কেল তোমাকে উৎসাহিত করেছে কৃষিতে পরীক্ষা দেওয়ার জন্য, তার জন্য তুমি আজকে আমাদের মাঝে আছো, আমাদের পডকাস্টে আছো। আর আমিও তোমার সাথে কথা হ্যাঁ, বলতে পারছি একটা ক্যাম্পাসের সহপাঠী হিসেবে। আসলে এই কৃষিটা বর্তমান সময়ে ডিমান্ডিং সাবজেক্ট, সেই অনুযায়ী তোমার চয়েস এবং তোমার সিদ্ধান্ত পুরোটাকে আমি সমর্থন করি। এবং পরবর্তী প্রশ্নে আমি আগাই। সেক্ষেত্রে আমাদের যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এই ক্যাম্পাসে তোমার অভিজ্ঞতা কি? 1 বছর তো কাটাইলা, কেমন লাগছে? আচ্ছা। ক্যাম্পাস, আচ্ছা, কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য সবারই একটা প্রথম ইচ্ছা থাকে যে, মানে কৃষি বিশ্ববিদ্যালয় মানেই আমাদের বাংলাদেশের সবাই জানে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় মানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আর কি। তো শুরুতে আমারও ইচ্ছা ছিল কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়বো মানেই আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়বো। তো পরবর্তীতে আমার বিভিন্ন সাবজেক্ট চয়েস দেওয়ার সময় বিভিন্ন বিষয় ঘাটাঘাটি করার পর, বিভিন্ন ফ্যাকাল্টি এবং ডিপার্টমেন্ট সম্পর্কে জানার পর আমার কাছে যেটা মনে হলো যে আমি আমার মেধাক্রম অনুযায়ী যে যে সাবজেক্টগুলো পাচ্ছি তার বেসিসে আমি যদি ময়মনসিংহে মানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার না পাই, তারপরে এগ্রিকালচার কোথায় দিব। তো সেই জায়গাটা চিন্তা করে আমি এই বিশ্ববিদ্যালয়ে আসি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরে। এবং এখানে অভিজ্ঞতা আমার বলতে গেলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর 1 বছরে। কেননা শুরুতে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখলে যেটা বোঝা যায় যে বাংলাদেশের ঢাবি রাবি বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যায় যে একটা এনভায়রনমেন্ট থাকে যে সরকারি চাকরি বা অন্যান্য চাকরিতে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, এবং সেখানকার পরিবেশগুলো সেরকম। ধরো বড় ভাইরা ধরো হলে পড়তেছে, তোমার রুমে পড়তেছে, সবসময় চাকরির প্রিপারেশন নিতেছে, বা দেখা গেল অন্যান্য চাকরি বা অন্য কোথাও সুইচ হওয়ার বিষয়ে পড়তেছে। বাট আমার এই বিশ্ববিদ্যালয়ে আমি যেটা দেখছি যে একাডেমিক এক্সিলেন্সি ইজ সো মাচ হায়ার। এখানে প্রতিটা স্টুডেন্ট ডাজেন্ট ম্যাটার তার সিজি কতটা হাই বা কতটা লো, এখানে যদি আমি লোয়েস্ট সিজি ওয়ালা একটা ছেলের কথাও বলি, সেও কিন্তু যথেষ্ট সচেতন তার একাডেমিক বিষয়গুলো নিয়ে। ইভেন সে কতটা একাডেমিক্যালি এগোতে চায় এবং কতটা সিরিয়াস তার বিষয়, এটা নিয়ে সে খুবই কনসার্ন। তো এই বিষয়টা আমার খুব ভালো লাগছে যে খুব কমই পাওয়া যাবে হয়তো বাংলাদেশে এমন কোনো একটি বিশ্ববিদ্যালয় যেখানে একটা মানে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর অ্যাওয়ার অফ দেয়ার একাডেমিক জার্নি। লাইক 4 বছর পরে সে একাডেমিক্সে কতটুকু ভালো করতে চায় বা কিভাবে, এই চিন্তাটা এখানে সবার মাঝে থাকে। কারণ আমরা সবাই জানি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমার জানা মতে আমাদের বিশ্ববিদ্যালয়টি একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে কি ট্রাই সেমিস্টার মানে 3টা টার্ম রয়েছে। অবশ্যই। তো হুম। এই দিকটা বিবেচনা করলে এখানে পড়ালেখার চাপ অনেক বেশি। তো ওই দিকটা আমার কাছে ভালোই লাগে যে সবসময় একটা শিক্ষার বিষয়ে শিক্ষার উপরে থাকা যায়, নলেজেবল জায়গাগুলো এক্সপ্লোর করা যায়। এবং আমার এগ্রিকালচার ফ্যাকাল্টিতে ডিপার্টমেন্ট তো অনেকগুলোই। তো আমাদের এক একটা টার্মে এক একটা কোর্স, সো ডিসকভার করার অনেক কিছু থাকে। তো অনেকটাই অ্যামেজিং লাগে আমার কাছে এই আর কি। আর ক্যাম্পাস তো অনেক সুন্দর মাশাআল্লাহ। হুম। ময়মনসিংহের পরেই আমাদের বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা পূর্বে নাম ছিল বর্তমানে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, সৌন্দর্যের দিক থেকে নিঃসন্দেহে অনেক, আমি বলবো অনেক উপরের দিকে রয়েছে। আচ্ছা, ধন্যবাদ তোমার সুন্দর মতামতের জন্য। আসলে আমাদের ক্যাম্পাসটা অনেক সুন্দর। এবং আমার পরবর্তী প্রশ্ন হলো, পড়াশোনার বাইরে তোমার কি কি করতে ভালো লাগে? মানে সাপোজ কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এই জাতীয় আর কি, তোমার কি করতে এক্সপ্লোর করতে ভালো লাগে? আচ্ছা, ধন্যবাদ তোমাকে। পড়ালেখার পাশাপাশি বলতে গেলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হতে চাওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে মানে মেডিকেলে না হওয়ার পরে অন্যতম কারণ হচ্ছে যে মেডিকেলে দেখা যায় কি যে পড়ালেখার চাপটা অনেক বেশি। তো সেখানে তোমাকে মেলে ধরার সুযোগটা কম। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়লে কি ওই সুযোগটা একটু বেড়ে যায়, কেননা পড়ালেখার পাশাপাশি তুমি ধরো অন্যান্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস করতে পারো। বাট আমার বিশ্ববিদ্যালয়ে দেখা গেল কি যেহেতু 3টা টার্ম, সো ওই স্কোপটা কম বা ওই স্পেসটা কম। বাট আলহামদুলিল্লাহ এখানে আমি যেটা এক্সপ্লোর করছি, আমার ছোটবেলা থেকে ইচ্ছা যে ডিবেট করার, এবং আলহামদুলিল্লাহ আমি আমার স্কুল এবং কলেজ পর্যায়ে যেটা সনাতনী বিতর্ক বাংলাদেশে প্রচলিত ওইটাতে ভালোভাবে অ্যাক্টিভ ছিলাম। এবং আলহামদুলিল্লাহ বিভাগীয় পর্যায়ে অব্দি গিয়েছি এই ডিবেটিং চ্যাম্পিয়নশিপ থেকে, এবং রানার্স আপও হয়েছি।
কয়েকটা কম্পিটিশনে। তো আমার একটা ইচ্ছে ছিল যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমি আর কোনো ক্লাব করি বা না করি, এই ডিবেটিং ক্লাবটা করব, মন দিয়ে করব। এবং আমার কাছে ভালো লাগছে একটা জিনিস যে আমাদের বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে অ্যাক্টিভ ক্লাবগুলোর মধ্যে এই ডিবেটিং ক্লাবটা অন্যতম। তো এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে। এবং আমি কোকারিকুলার অ্যাক্টিভিটিস বলতে এই ডিবেটটা আমার কাছে একটা পছন্দের একটা জায়গা, পাশাপাশি পাবলিক স্পিকিং এবং ইংলিশ স্পিকিং বলতে পারো, এবং জেনারেল নলেজ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আমার কাছে খুব পছন্দের। তো ডিবেটিং করলে কি হয়, তুমি ধরো ডিবেটিং এর কিছু স্কিল শেখা হয়ে যায়, পাশাপাশি কিছু তুমি ডিবেটের জন্য আউট নলেজ বইও পড়া লাগে, তো একটা পাঠচক্র হয়ে যায় তোমার বন্ধুদের সাথে। তো এই রিলেটেড জায়গাগুলো আমার খুব পছন্দের। এই হ্যাঁ, অভিনন্দন, তোমার ডিবেটিং জার্নি শুনে ভালো লাগলো অনেক। এবং পরবর্তী প্রশ্ন আসি আমরা কৃষি সেক্টর নিয়ে। তুমি জানো বর্তমানে বাংলাদেশের কৃষি সেক্টরটা উন্নতির একটি অন্যতম নিয়ামক বলা চলে। কারণ কি এই সেক্টরটা খুবই প্রোডাক্টিভ সেক্টর। সেক্ষেত্রে আমরা জানতে চাই তোমার সম্পর্কে যে বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষি সেক্টরের ভবিষ্যৎটা কি এমন হতে পারে, এই সম্পর্কে আর কি। আচ্ছা, কৃষি সম্পর্কে বাংলাদেশের ভবিষ্যৎ। আচ্ছা, আমরা সাপোজ আমরা কেউই কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানি না, কিন্তু আমাদের পড়ালেখার বিভিন্ন জার্নিতে হয়তো দেখা গেল সমাজ বইয়ে বা অন্যান্য কোনো বইয়ে বা খবরে আমরা সবসময় দেখি যে বাংলাদেশ দেখা গেল ধান উৎপাদনে এততম, সামুদ্রিক মাছ উৎপাদনে এততম, আলু উৎপাদনে এততম। তো এইগুলো কিন্তু কৃষি পণ্যই। কখনো কিন্তু দেখা যায় না যে ক্রিকেটে বাংলাদেশ প্রথম বা দ্বিতীয়, বা ফুটবলে প্রথম বা দ্বিতীয় সারা বিশ্বে, কিন্তু কৃষিজ পণ্য যেগুলো, এগুলোতে কিন্তু বাংলাদেশের অবস্থান রিমার্কেবল। তো অবস্থান দেখে বোঝা যায় যে বাংলাদেশের প্রসপেক্ট কত বেশি। কেননা প্রসপেক্ট বেশি হওয়ার কারণ আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যেটা, এইটার বেশিরভাগ দেশই, আমি যদি বলি ইন্ডিয়ার কথা, পাকিস্তানের কথা, বাংলাদেশের কথা, শ্রীলঙ্কা, পাশে মিয়ানমার এবং কিছু সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি, এর কিন্তু কৃষির ব্যাপক সুযোগ রয়েছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। এবং বাংলাদেশে যে এই যে বিভিন্ন কৃষিজ পণ্য উৎপাদনে এই যে শ্রেষ্ঠত্ব, এইটা ধরে রাখা এবং পরবর্তীতে এইটাকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য কৃষির বিকাশ এবং কৃষির উন্নতি অবশ্যই দরকার। এবং এই জায়গাটা থেকে বাংলাদেশে যে কৃষি থেকে একটা ভালো সুযোগ রয়েছে, এটা তো বলার বাকি রাখে না। ফলে বাংলাদেশে কৃষি শিক্ষারও এই দিক থেকে সুযোগ রয়েছে। ফলে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়ে বাংলাদেশের সুযোগ থাকবে না, এটা হবেই না বললে চলে। সো এখানে একটা ভালো সুযোগ রয়েছে আমি মনে করি। আচ্ছা, এখন তো আমরা ভবিষ্যৎ সম্পর্কে শুনলাম। এখন যে বাংলাদেশের যে কৃষি, বর্তমান কৃষি কি কি চ্যালেঞ্জ ফেস করছে এবং দ্রব্যমূল্যের যে দাম এখানে কি কি নিয়ামক হিসেবে কাজ করছে, সে সম্পর্কে তোমার মতামত জানতে চাচ্ছি। আচ্ছা, বাংলাদেশের কৃষির চ্যালেঞ্জ সম্পর্কে বলতে গেলে আমি বলবো যে শুধু বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডেই কৃষির চ্যালেঞ্জ, মেইন চ্যালেঞ্জ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ যেটা বলা যায়। বিভিন্ন ক্লাইমেটিং ফ্যাক্টরের কারণে আমাদের কৃষির যে প্রোডাকশন, এটা এফেক্টেড হচ্ছে। তো এ বিষয়ে পুরো ওয়ার্ল্ডের সাথেও বাংলাদেশ যদি কোঅপারেট করে কাজ করতে পারে, লাইক আমার পার্শ্ববর্তী দেশ চায়না, ইন্ডিয়া, এই সকল দেশ কৃষির বিষয়ে কি কি ধরনের স্ট্র্যাটেজি গ্রহণ করছে, তাদের সাথে কোপ আপ করে বা তাদের সাথে কম্পিট করে আমরা কি কি চিন্তা করছি, বিশেষ করে আমাদের বাংলাদেশের যে জিওগ্রাফি এর বেসিসে আমরা যদি ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্রপগুলো ডেভেলপ করতে পারি। এবং মাশাআল্লাহ আমাদের যে কৃষির রিসার্চ ইনস্টিটিউশন গুলো রয়েছে, সেগুলোতে এগুলো নিয়ে প্রচুর কাজ চলছে। এবং তুমি তো জানি আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি, এই বিষয়ে আমাদের যে কোর্সগুলো শেখানো হয়, এখানে প্রচুর এই বিষয়ে আমরা নলেজ পাই। তো এই থেকে বোঝা যায় যে চ্যালেঞ্জ বলতে যে ক্লাইমেট চেঞ্জ, বিভিন্ন টেম্পারেচার বাড়ছে, যার কারণে আমরা জানি যে একটা ক্রপের যদি রিপ্রোডাক্টিভ স্টেজ সে প্রপারলি না পায়, তাহলে জাস্ট যদি ভেজিটেটিভ স্টেজটা পায়, তাহলে কিন্তু তার ইল্ড ভালো হবে না, তার প্রোডাকশন ভালো হবে না। আর এটার জন্য টেম্পারেচার ম্যানেজমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, যেটা প্রাইমারিলি নেচারের হাতে ছিল, কিন্তু বর্তমানে আমাদেরকে ওইটা, নেচার যেহেতু চেঞ্জ হচ্ছে, আমাদেরকে ওইটা চেঞ্জ করে মানে কিভাবে টেম্পারেট রিজন এবং আমাদের এই টেম্পারেচারের সাথে খাপ খাইয়ে নিয়ে আমাদের ক্রপগুলো কিভাবে আমরা ডেভেলপ করতে পারি, যাতে রিপ্রোডাক্টিভ ফেজ আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল ইয়েলটা যেন আমরা অর্জন করতে পারি, এইরকম মানে সাস্টেনেবল ক্রপ যেন আমরা ডেভেলপ করতে পারি, এই জিনিসগুলো নিয়ে কাজ করাটাই আমি মনে করব বাংলাদেশের জন্য, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে অনেক বড় একটা চ্যালেঞ্জ। কেননা ডে বাই ডে নতুন নতুন ভ্যারাইটি ডেভেলপ হচ্ছে, কিন্তু প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু সাস্টেনেবল না। সাপোজ আমরা যদি কথা বলি বৃধান 28 এবং 29-এর, এই বৃধান 28 এবং 29 আমরা এখনো জানি যে আমাদের বাড়ির আশেপাশে 28 ধানটা খুবই পরিচিত, 28 চাল।
কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই দুইটা ধানও কিন্তু ক্লাইমেট পরিবর্তনের জন্য অনেকটাই সাফার করতেছে, দেখা যাচ্ছে পেস্ট ইনফেস্টেশন বা ডিজিজ ইনফেস্টেশনের জন্য ভুগতেছে। ফলে আমাদের আরো আপডেট ভ্যারাইটি দরকার, আরো মডার্ন ভ্যারাইটি দরকার, হাই ইল্ডিং ভ্যারাইটি দরকার। ফলে এই যে বাংলাদেশ যদি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে এগিয়ে যেতে পারে অন্যান্য উন্নত বিশ্বের সাথে, আমি মনে করি যেহেতু বাংলাদেশের কৃষি প্রধান দেশ, অনেক ভালো প্রসপেক্ট রয়েছে এবং এই চ্যালেঞ্জটা সহজে ওভারকাম করা সম্ভব। তো মেইন চ্যালেঞ্জ হচ্ছে ক্লাইমেট। আর কিছু চ্যালেঞ্জ হইতে পারে যেটা তুমি বলা যে দাম, জিনিসপত্রের দাম। আমি মনে করি স্পেশালি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে সিন্ডিকেট ইটস আ বিগ ফ্যাক্টর। কারণ একটা চাষি বা কৃষকের যে ক্রপ উৎপাদন করবে, সে ক্রপের যদি ন্যায্য মূল্য না পায়, তাহলে আমার কৃষকই থাকবে না এবং কৃষক সংকটে আমরা ভুগতে পারি। তো এই বিষয়টা চিন্তা করে, কেননা বাংলাদেশের পপুলেশনের একটা ভাস্ট মেজরিটি কিন্তু রুরাল এরিয়ায় থাকে এবং তারা কৃষিকাজের সাথে জড়িত। ফলে তাদের অপরচুনিটিটাকে, তাদের চাহিদাটাকে আমাদেরকে সব আর আগেই গুরুত্বটা দিতে হবে। কেননা কৃষক যদি আমার ন্যায্য মজুরি না পায়, ন্যায্য দাম না পায়, তাহলে কিন্তু ইন দ্য ফার্দার ফিউচার আমরা লেবার সংকটে পড়বো। এবং বাংলাদেশের ওই রকম প্রসপেক্ট এবং ওই রকম জিওগ্রাফি নাই যে আমরা ফুলি মেকানাইজড হয়ে যেতে পারবো এত তাড়াতাড়ি। ফলে কৃষকের চাহিদাটা বোঝাটা জরুরি, আর সিন্ডিকেট ভাঙাটা জরুরি। আমি মনে করি সবসময় হয়তো ম্যানেজ করা যাবে না, কিন্তু প্রয়োজনে। কেননা বিশেষ করে দেখা যায় এখন মাশাআল্লাহ রমজান মাস চলতেছে, প্রিভিয়াস ইয়ার গুলোতে দেখা যেত যে রমজান মাস আসলেই মানে ব্যাপক হারে মানে প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়ে যেত। তো রিসেন্ট কয়েকদিনে দেখা যাচ্ছে যে দামটা মোটামুটি একটা রিজনেবল পর্যায়ে আছে। তো আমি মনে করি কেন বর্তমানে কেন আছে, আগে কেন হয় নাই, বিষয়টা সম্ভব হয় নাই, এইটা জানাটা জরুরি। তো সিন্ডিকেট একটা বড় বিষয়, দাম কমানোর বিষয় এবং প্রপার ম্যানেজমেন্ট। আমি ধরো পেরিফেরাল পর্যায়ে আমার একটা ফার্মার একটা ক্রপ কাল্টিভেট করছে, তিনি কিভাবে তার ক্রপটা ডিস্ট্রিবিউট করবেন প্রপারলি, তোমরা তো এটা এসব কিছু ভালোই বুঝবা। ক্রপ কিভাবে মার্কেটে আসবে, মার্কেটে সেলিং হবে, এই বিষয়গুলো যদি প্রপারলি মেনটেন হয়, আমি মনে করি এগ্রিকালচারাল প্রোডাক্টস এন্ড কমোডিটিস যদি ভালোভাবে ম্যানেজ করা যায়, দেন দামটা সাস্টেনেবল রাখা যাবে এবং রিজনেবল করা যাবে আশা করি। আচ্ছা, তুমি অনেক গুছিয়ে বলছো। আসলে আমি এই কথাটা বলতে চাইছিলাম, তুমি অনেক গুছিয়ে বললা। যেহেতু এগ্রিকালচারের স্টুডেন্ট, সেক্ষেত্রে তোমার এগ্রিকালচার নলেজ আসলে অনেক সুন্দর। আর সেই সাথে কি আমাদের যে যেহেতু কৃষি অর্থনীতি স্টুডেন্ট আমি, সেক্ষেত্রে মিডিল ম্যান একবারে মিনিমাইজ করা সম্ভব না। সেক্ষেত্রে মিডিল ম্যান কমানো যেতে পারে, মানে একবারে মাইনাস না করে কমানো যেতে পারে। সেক্ষেত্রে আমার দ্রব্যমূল্যের যে ভ্যালু অ্যাডিশন হয় সেটা কমে যাবে। এর ফলে যে বর্তমান যে সময় দেখছো রমজান মাস 2025 সালে অনেক দ্রব্যমূল্যের দাম কিন্তু নাগালের বাইরে। যারা রোজা আছে, কষ্ট করছে, তারা কিন্তু অনেক ন্যায্য মূল্যে নাগালের মধ্যে কিন্তু বাজার করতে পারছে। এর একমাত্র কারণ হচ্ছে যে সিন্ডিকেট যেটা বললা, ওটা অনেক ভেঙে গেছে। তারপর হচ্ছে যে মিডল ম্যানের সংখ্যা কমে গেছে। সেক্ষেত্রে আমাদের দ্রব্যমূল্য আমরা সীমিত আমাদের নাগালের মধ্যে আছে। এটা একটা বড় ইস্যু। আর আমাদের সবচেয়ে বড় ইস্যু বলতে গেলে ল্যান্ডটা ধীরে ধীরে কমে যাচ্ছে। এই একটা ইস্যু যুক্ত করলাম আর কি। ঠিক আছে, অনেক সুন্দর করে বলছো। আসলে চ্যালেঞ্জ গুলো যদি আমরা ওভারকাম করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশের কৃষি, আমরা যারা তরুণ, আসলে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং পরবর্তী প্রশ্ন আমরা যাই। পরবর্তী প্রশ্ন হলো যে তোমার নিজের প্রেক্ষাপটে তুমি কি কি করতে চাও ভবিষ্যতে বাংলাদেশের কৃষির জন্য, এবং তোমার মতন যারা তরুণ আমরা যারা আছি, তাদের কি কি পদক্ষেপ নিলে আমাদের যে কৃষি জিডিপিতে একটা বড় ধরনের অবদান রাখতে সক্ষম হবে? আচ্ছা, এটা আমি দুইটা ধাপে বলতে চাই। আমার ব্যক্তিগত বিষয়টা যদি বলি, আই কনসিডার মাই সেলফ অ্যাজ আ জেনারেল ইউথ অফ মাই কান্ট্রি। কারণ আমি কৃষিতে ভর্তি হওয়ার কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই, লাইক আমি যখন ক্লাস 9-10 বা 11-12-এ, আমার একটা শখ ছিল, লাইক ইউটিউবে আমি একটা ভিডিও দেখতাম, একটা মানুষের ভিডিও দেখতাম, তার নাম হচ্ছে শাইখ সিরাজ। আশা করি সবাই তাকে চেনে। এবং তার একটা খুবই ফেমাস একটা শো আছে, হৃদয়ে মাটিও মানুষ। তো সেখানে নামটা হচ্ছে হৃদয়। তো আগে বর্তমানে যেমন আমাদের মিডিয়া অনেক ডাইভার্সিফাইড, এখন কেউ ফেসবুক কিং করতেছে, কেউ হয়তো মার্কেটিং, কেউ বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন কিছু। আগে তো ধরো তোমার এত চ্যানেল বা এত মিডিয়া ছিল না, আগে বিটিভি এবং টিপিক্যাল কিছু শো ছিল। তো এখানে হৃদয় মাটি মানুষ, এই মানে এই শোটা অনেক ফেমাস ছিল। তো আমার ডাকনাম কিন্তু হৃদয়। তো আমি যখন ছোটতে মানে ধরো স্কুলে বা প্রাইভেটে বা কোচিং এ যাইতাম, তো আমার নাম যখনই শুনতো, তখন স্যারেরা বলতো বা ফ্রেন্ডরা বলতো হৃদয়, হৃদয় মাটি মানুষ। তো ভালো লাগতো খুব।
এই বিষয়টা আর কি। আসলেই তো আমি এটাই বলতে চাচ্ছিলাম অ্যান্ড তোমার নাম সাডেনলি হৃদয়। আমি যখন ক্লাস 9, 10, 11, 12 হ্যাঁ, তো আমি যখন ক্লাস 9, 10, 11, 12 এরকম এরকম টাইমে আমার কিছু ভিডিও ভালো লাগতো শাইখ সিরাজের। তার যে ভিডিওগুলো ওই যে তরুণ উদ্যোক্তা, লাইক কেউ হয়তো ড্রাগন ফ্রুট নিয়ে কাজ করতেছে, তারা তো হয়তো কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, দে আর জাস্ট জেনারেলাইজড ইউথ, বাট তারা কৃষির একটা প্রসপেক্ট নিয়ে কাজ করতেছে, সেখানে সাকসেসফুল হইতেছে, অ্যান্ড বুম, দে আর জাস্ট বুমিং দেয়ার ইকোনমিক স্ট্যাটাস। সো এখান থেকে আমি একটা একটা নলেজ পাই যে তুমি যদি তোমার লাইফে একটা ডেভেলপমেন্ট আনতে চাও, দেন এগ্রিকালচার ক্যান বি আ হিউজ সেক্টর ফর ইউ। ডাজেন্ট ম্যাটার যে তোমার ধান নিয়েই কাজ করা লাগবে, ডাজেন্ট ম্যাটার যে গম, ডাজেন্ট ম্যাটার আম, এনিথিং, বিকজ আমরা আগেই বলছি যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। সো এখানে এগ্রিকালচারাল যে কোনো বিষয় নিয়ে তুমি যদি কাজ করতে যাও, তুমি অনেক কিছু শিখবে। তোমার কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার দরকার নাই, ইউ আর জাস্ট এ নর্মাল গাই অফ বাংলাদেশ, ইউ ক্যান ডু এনিথিং ফ্রম হিয়ার। আর এই সুযোগটাই আমার কাছে খুবই ভালো লাগতো যে বিভিন্ন ধরনের তরুণ, লাইক দে আর জাস্ট ডিপ্রেসড বিকজ অফ দেয়ার ইকোনমিক স্ট্যাটাস অর সামথিং লাইক দ্যাট, অর ফ্যামিলি স্ট্যাটাস অর সামথিং লাইক দ্যাট, বাট যখনই তারা কৃষি নিয়ে কাজ করছে, তারা অনেক কিছু জানছে এবং তাদের জীবনে পরিবর্তন আসছে, তাদের ফ্যামিলিতে পরিবর্তন আসছে। তো এই বিষয়টা আমার খুব হিট করছে যে কৃষি দ্বারা পরিবর্তন আনা সম্ভব। তো এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ভালো প্রসপেক্ট, অ্যান্ড স্পেশালি ফর আস যারা আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ছি। কেননা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে যদি একটা গ্রাজুয়েট বের হয়, তার মাথায় নর্মালি চিন্তা থাকবে যে আমি কি করব, আমি এই সাবজেক্ট থেকে বের হলাম, আমি কি জব মার্কেটে ঢুকবো, নাকি আমি বিজনেস দেবো, নাকি আমি কি করব। বাট আমাদেরকে প্র্যাকটিক্যালি, আমার এগ্রিকালচার, তোমার কৃষি অর্থনীতি, কেউ ফিশারিজ, কেউ ডিভিএম, প্র্যাকটিক্যালি যে নলেজটা ফিল্ড পর্যায়ে দেওয়া হয়। আমরা জানি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচুর রিসার্চ ফিল্ড আছে, আমাদের মানে না চাইলেও ফিল্ডে যাওয়া লাগে। তো এই ফিল্ড নলেজটা কিন্তু আমি বিলিভ করি বাংলাদেশের আর কোনো বিশ্ববিদ্যালয়ের আর কোনো ফিল্ড নলেজ এতটা এফেক্টিভ হইতে পারে কিনা। কেননা এই ফিল্ড নলেজটাই যদি তোমার থাকে, ইউ ক্যান বি আ গ্রেট এন্টারপ্রেনার ইন বাংলাদেশ। তুমি ইউ ক্যান ব্রিং আ রিভলিউশনারি চেঞ্জ ইন এনি ইন এনি সেক্টর। লাইক তুমি ড্রাগন নিয়ে কাজ করতে পারো, একটা নর্মাল যুবক যদি ড্রাগন নিয়ে কাজ করে এবং তুমি যদি ফ্রেশ গ্রাজুয়েট হয়ে ড্রাগন নিয়ে কাজ করতে যাও, তারে যতটুকু রিসার্চ করা লাগবে তার থেকে অনেক বেশি নলেজ তোমার অলরেডি আছে, তোমার পথটা অনেকটাই বেগবান হবে, অ্যান্ড তোমার কমিউনিকেশন করার জায়গাটাও অনেক ব্রড হবে, কারণ তুমি জানো যে ড্রাগন ফ্রুট সিড বা ড্রাগনের ইউনো ফার্টিলাইজার বা ড্রাগন রিলেটেড আর কি কি ধরনের জিনিস আমি কোথায় কোথায় পাইতে পারি। কোন, লাইক আমি যদি ভালো আম চাষ করতে যাই, আমি যদি সিজনাল ফ্রুট চাষ করতে যাই, আমি যদি ভালো ভেজিটেবল চাষ করতে যাই, আমি কোথায় সিড পাবো, কোন কোম্পানির সিডটা আমার ভালো হবে। কারণ আমাদের তো রেগুলারলি ফিল্ড ভিজিটে নিয়ে যাওয়া হয়, আমাদের রেগুলারলি জানানো হয় ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড সিড। তো অ্যাজ এন এগ্রিকালচারিস্ট, কারণ আমরা যারা ফ্রেশ গ্রাজুয়েট হবো, আমরা তো একটা নাম পাবোই যে কৃষিবিদ। সো অ্যাজ এন এগ্রিকালচারিস্ট ইউ উইল বি এবল টু নো যে কোন জিনিসটা ভালো। তো এর চেয়ে ভালো সুযোগ আমি মনে করি আর হতে পারে না, কারণ কেউ যদি কৃষি নিয়ে কাজ করতে চায় একজন উদ্যোক্তা হিসেবে, তাকে শুরুতেই কিন্তু সে মাঠ পর্যায়ে যেতে পারবে না, তাহলে অনেক প্র্যাকটিক্যাল নলেজ নেওয়া লাগবে। বাট ইউ আর গেটিং দ্যাট প্র্যাকটিক্যাল নলেজ আর ইন অ্যাডভান্স হেয়ার। তো এই নলেজটা কাজে লাগে, ইউ ক্যান ডু এনিথিং। পাশাপাশি বিং অ্যান ইউনিভার্সিটি স্টুডেন্ট, তোমার এখানে অনেক কিছু শেখানো হয়, ইকোনমিক্স, বিজনেস স্ট্র্যাটেজিস, কমিউনিকেশন, কর্পোরেট এটিকুয়েটস, মেনি থিংস, এখানে ওয়ার্কশপ হবে, সব কিছু হবে। The main benefit is you are getting a technical knowledge and a broad technical knowledge in Bangladesh. So I believe এখান থেকে সুযোগ অনেক বেশি আছে। আর তুমি যেটা বললা, আমার ইচ্ছা কি, আমার ইচ্ছা হচ্ছে কৃষিকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া where agriculture will be a diplomatic weapon of Bangladesh. আমি চাই বাংলাদেশের এগ্রিকালচারটাকে একটা ডিপ্লোম্যাটিক অস্ত্র হিসেবে তৈরি করতে, যাতে বাংলাদেশের হয়তো পারমাণবিক অস্ত্র নাই, বাট কৃষিটা যেন একটা সেরকম সেক্টর হয়ে দাঁড়াতে পারে যা বাংলাদেশের জন্য একটা শক্তিশালী ইম্প্যাক্ট হয়ে কাজ করবে বহির্বিশ্বের সামনে। সো এই জায়গাটা নিয়ে অনেক কাজ করা যায়, এবং ক্লাইমেট যে হারে পরিবর্তন হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে অনেক কাজ হচ্ছে। কিভাবে সাস্টেনেবল এগ্রিকালচারে সুইচ করা যায়, কিভাবে বেটার ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন, এসডিজি গোল অনুযায়ী কিভাবে আমরা এগোতে পারি, এই বিষয়গুলো নিয়ে ভাস্ট এরিয়া টু ডিসকভার। সো আমি মনে করি অনেক ভালো অপরচুনিটিস আছে এখান থেকে।
ধন্যবাদ নিফাত। আসলেই হিউজ হিউজ সেক্টর সব তুমি টাচ করে গেছো। আসলেই আমাদের যা আছে সেটুক নিয়ে আমাদের লড়াই লড়াই করতে হবে। যেমন আমাদের ইকোনমিক্স ওটাই বলে আমাদের সম্পদ সীমিত কিন্তু মানুষের চাহিদা অসীম। এই সীমিত সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে মানুষের চাহিদা অসীম চাহিদাকে পূরণ করতে পারি সেটাই আমাদের লক্ষ্যে কাজ করতে হবে। অ্যাজ এগ্রিকালচার ইকোনমিস্ট উই ডু দ্য রুল দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড নেক্সট যে প্রশ্ন আমার, যে যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় তাদের মনে একটা প্রশ্ন থেকে যায় যে কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি হব, মানুষজন তো চাষা বা জাতীয় কিছু বলবে, আর ভর্তি হওয়ার পর তার যে মতামত চেঞ্জ হয়ে যায় যে কৃষি বিশ্ববিদ্যালয় একটা রয়্যাল সাবজেক্ট, সেটা কিন্তু ভর্তি হওয়ার পর বুঝতে পারে। এই সম্পর্কে মানুষের যে একটা ভুল ধারণা, এটা তুমি সম্পর্কে তুমি কি বলতে চাও? আচ্ছা, মানুষের ভুল ধারণা বলতে সে ফর মানুষের মনে তো ডাক্তার বিষয়ে কোনো ভুল ধারণা নাই, মানুষের মনে তো ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভুল ধারণা নাই। আচ্ছা, এটা কি কখনো ভেবে দেখেছি যে কেন নাই? ওয়াই দে অলওয়েজ প্রিফার ডাক্তার এন্ড ইঞ্জিনিয়ার? কারণ যারা ডাক্তার এন্ড ইঞ্জিনিয়ার তারা ডাক্তার হওয়াটা বা ইঞ্জিনিয়ার হওয়াটাকে অলওয়েজ অ্যাভেল করছে। তারা ওই গাটসটা নিছে যে ইয়া আই এম এ ডক্টর, আই এম প্রাউড অফ ইট। বাট মোস্ট অফ দ্য এগ্রিকালচারাল স্টুডেন্টস প্রবাবলি বিফোর, now the situation is changing, probably before the এগ্রিকালচারে পড়তেছি যখনই ঢুকতেছি তখনই মনের মধ্যে একটা কেমন জানি উদাসীন ভাব, হ্যাঁ কেমন একটা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, ভালো লাগতেছে না, হয়তো ভালো হবে না। এই নিজের মাঝেই যদি কনফিডেন্সটা না থাকে তাহলে মানুষ তো তোমার প্রতি ভারী হতে বাধ্য। ফলে মানুষ যদি তোমার জিজ্ঞেস করে ইউ হ্যাভ টু বি বোল্ড ইন ফ্রন্ট অফ দেম, তোমার তাকে বোল্ডলি অ্যান্সার করতে হবে যে না চাচা বা আঙ্কেল, ইটস লাইক দ্যাট, নট লাইক দ্যাট। আমি এখানে কৃষি শিখতেছি, এইটা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরই একটা সাবজেক্ট যেখান থেকে বাংলাদেশের কৃষি প্রসপেক্টটাই চেঞ্জ আনা সম্ভব। এই যে আপনারা প্রতিনিয়ত নতুন নতুন জাতের আম খাচ্ছেন, 12 মাস আম খেতে পাচ্ছেন, আপনারা নতুন জাতের ধান খেতে পাচ্ছেন, বাসমতি ধান খাচ্ছেন, বাসমতি চালের ধান, এবং যে আমাদের চিনি গুঁড়া চাল, এবং বিভিন্ন ধরনের যে ফ্রুটস বাংলাদেশে এখন আসতেছে, বেশিরভাগই কিন্তু বাংলাদেশে এখন কাল্টিভেট হচ্ছে। তো এই বিষয়গুলা কারা প্রভাবিত করছে, কারা কাজ করছে, কৃষক পর্যায়ে, মাঠ পর্যায়ে এন্টারপ্রেনারদের কাছে এই জিনিসগুলো ছড়িয়ে দিচ্ছে কারা, এবং আমাদের বাজারে এগুলো আসছে কারা, এবং এইটা অর্থনীতিতে, আমাদের দেশের অর্থনীতিতে ইম্প্যাক্ট রাখতে সাহায্য করছে কারা, সবকিছুর পেছনে কিন্তু সিক্রেট অবদানটা থাকছে আমাদের কৃষিবিদদেরই। ফলে ডাক্তার হয়তো হাসপাতালে থেকে ফ্রন্টে কাজ করছে, ইঞ্জিনিয়ার হয়তো তার সেক্টরে থেকে ফ্রন্টে কাজ করছে, তেমনি পুরো বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি চিন্তা করেন কৃষি ছাড়া কিন্তু একটা দিন কল্পনা করা টোটালি টাফ। কারণ খাদ্য থাকলেই বাঁচবে দেশ, আর দেশ বাঁচলেই আমরা সোনার বাংলাদেশ গড়তে পারবো। সো কৃষি কিন্তু চাইলেই অবজ্ঞা করা যায় না। আমি যদি বোল্ড থাকি তাহলে আমার রিলেটিভসকে আমি সুন্দরভাবে বোঝাতে পারবো। তো বিষয়টা হচ্ছে এমন, আমি যদি এই বিষয়টা নিয়ে হ্যাপি থাকি তাহলে কেউ হয়তো আমারে বিরূপভাবে মন্তব্য করলে তার একটা ভালো জবাব আমি দিতে পারবো। কিন্তু আমি যদি স্যাড থাকি, আমি যদি বিষয়টা ধারণ না করি, আমি যদি গর্বিত না থাকি শুরু থেকেই, তাহলে কিন্তু আমার ইমপ্রেশনটা ভালো হবে না। লাইক আমি যখন প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, আমি আগে বলছি আমার বাবা কিন্তু মেডিকেলের পর আমার অলওয়েজ চাইছে কি যে তুমি কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নাও, এবং আমার থেকে আমার বাবার কিন্তু এই জায়গাটায় আমি খুব গর্ব করি যে আমার বাবার এই জায়গাটায় গর্ব খুব বেশি। অনেক পিতা আমাদের কি হয় যে মেডিকেলে পাই নাই, মন টন খুব খারাপ, কিন্তু আমার বাবা অলওয়েজ প্রাউড, হি ইজ অলওয়েজ বোল্ড লাইক ইন ফ্রন্ট অফ মাই রিলেটিভস এন্ড আদার পিপল, হি অলওয়েজ প্রাউডলি সেজ যে আমার ছেলে কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো একটা সুনামধন্য কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এবং আমরা সবাই জানি যে আমাদের বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং সহ ভালো ভালো র্যাঙ্কিং এ কিন্তু অনেক ভালো অবস্থানে রয়েছে, বিশেষ করে বায়োলজিক্যাল যে সেক্টরটা আছে এখানে। সো অবভিয়াসলি প্রাউড করার মতো একটা জায়গা। যেমন যদি আমি বলি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে কি নিয়ে প্রাউড ফিল করবে? অবশ্যই তার ঢাকা বিশ্ববিদ্যালয় নাম্বার 1 ইউনিভার্সিটি, এনভায়রনমেন্টালি এন্ড বিভিন্ন দিক থেকে। তেমনই কৃষি বিশ্ববিদ্যালয়ে তুমি যদি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ো, বা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ো, বা শেরে বাংলাতে পড়ো, ইউ হাইলাইট, ইউ পোর্ট্রে দ্য বেনিফিটস, দ্য গুড থিংস অফ ইউর ইউনিভার্সিটি ইন ফ্রন্ট অফ ইউর পিপল। তাহলে তো তারা বুঝবে তো তোমার ইউনিভার্সিটির কি কি ভালো গুণ আছে। আমি যদি না বলি তাহলে তো তারা বুঝবে না। ঠিক তেমনই তোমার বিষয়টা অ্যাভেল করে, অ্যাচিভ করে মানুষের সামনে পোর্ট্রে করতে হবে, দেন ইউ উইল গেট দ্যাট রেসপেক্ট।
আদারওয়াইজ ইউ উইল বি ডমিনেটেড বাই পিপল। এই ধন্যবাদ। আসলেই আমাদের কৃষি সবসময় আন্ডাররেটেড হয়ে গেছে, কারণ কি আমরা এইভাবে প্রচার করি না বা শো অফ করি না যে আমরা কৃষিবিদ, আমরা এই করছি সেই করছি, আসলে শো অফ করি না। কিন্তু কৃষি দেখো, আমাদের যে মৌলিক চাহিদা পাঁচটি কিন্তু পূরণ করছে কৃষি। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, সব কিন্তু কৃষির থেকে কিন্তু আমরা পাচ্ছি, ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক। কিন্তু আমরা ওইভাবে কিন্তু সেইভাবে ক্রেডিট বা ওইভাবে কিন্তু শো অফ কেউ করি না। ওই জন্য আমাদেরটা আন্ডাররেটেড হয়ে গেছে। আসলে এই দৃষ্টিটা আস্তে আস্তে চেঞ্জ হবে মানুষের মধ্যে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করি। এবং পরবর্তী প্রশ্ন আমরা অগ্রসর হই। পরবর্তী প্রশ্ন হলো যে যারা সামনে বছর কৃষি ভর্তি পরীক্ষা দিবে বা সামনে যে সেশনে কৃষি ভর্তি পরীক্ষা দিবে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? এবং তারা যে সেক্টরে আসবে তারা অনেক তো ভয় কাজ করে, প্রস্তুতি কিভাবে নিব এবং কিভাবে গুছিয়ে প্রস্তুতি নিলে কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করতে পারবো, সেই একটু মতামত তুমি দাও। যে নবীন অনেক গেস্ট আছে, তারা যা উপকৃত হবে আশা করি। আচ্ছা, যে কোনো পরীক্ষায় নট অনলি অ্যাডমিশন টেস্ট, আমার বাবা বলে যে কোনো পরীক্ষায় ভালো করতে হলে মস্তিষ্কটা ঠান্ডা রাখতে হবে। আমি আমার কাহিনী আগে বলছি যে আমি যখন কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই, অলরেডি আমি সাস্টে পাইছিলাম। সো আমার মধ্যে একটা চিল ভাব ছিল, যাই হোক মেডিকেলে পাই নাই, আরো অন্যান্য ভার্সিটিতে পাই নাই, অ্যাটলিস্ট সাস্টে পাইছি, মোটামুটি চিল। আমি তো খুব চিল মুডে পরীক্ষা দিছি। আমি যখন আমার সিট পড়ছিল হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আমি যখন সেখানে যাই, আমি ছিলাম হচ্ছে শেরে বাংলা হলে। সো আমি পুরো টাইমটা, অন্যান্য শিক্ষার্থীরা দেখা গেল যে বই পড়ে যায়, এখানে যায় ওখানে যায়, বই পড়ে, ইভেন পরীক্ষার আগের রাতেও বই পড়ে, পরীক্ষাতে যাওয়ার আগেও বই পড়ে। আমিও চিন্তা নিছিলাম যে কিছু হয়তো কয়েকটা পেজ দেখে যাব, কিছু বই নিয়েও গেছিলাম, কিন্তু ওই সুযোগ আর হয় নাই। বিশ্ববিদ্যালয়টা এত সুন্দর, আমি ঘুরছি, খাইছি। পরীক্ষার দিন সকালে তাবলিগের ভাইরা মসজিদে খাওয়াইছে। আমি আমি মনে হয় অনেক এত পরিমাণে খাইছি ওই পরীক্ষার দিন সকালে। অনেকে টেনশনে খায় না, আমি অনেক খাইছি, অনেক খাইতেও ভালো লাগছে, আমার মাইন্ডও চিল ছিল এবং আমি পুরো চিল মুডে পরীক্ষা দিছি। এবং কোশ্চেন হার্ড ছিল। অনেকে কি হয় যে মনে করে যে আমি অল্প দাগাচ্ছি, পারতেছি না, একটু বেশি দাগাই, অনেকে হয়তো অনেকগুলা পারবে। আমি বলবো যে যারাই ভর্তি পরীক্ষার জন্য এলিজিবল, পরীক্ষা দিতে পারতেছে, তার কাছে যদি 10টার মধ্যে 15টা কোশ্চেন হার্ড মনে হয়, তার মানে অ্যাকচুয়ালি বলতে গেলে 10টা থেকে 12টা কোশ্চেন অ্যাকচুয়ালি হার্ড। তার কাছে যদি 15টা হার্ড মনে হয়, সো সে যদি 15টা হার্ডের মধ্যে 8টা দাগাতে পারে, হয়তো বা অন্য কেউ 10টা বা 11টা দাগাতে পারবে, নট মোর দ্যান দ্যাট। সো এখানে প্যানিক হওয়ার কিছু নাই। তুমি যা পারতেছো চিল মুডে সেই কয়টাই অ্যান্সার করবা, এবং যা হয়তো 50-50 বা 60-40 এগুলো নিয়ে লাস্টে একটু আলোচনা, মানে ট্রাই করলাম যদি বাকি থাকে আর কি। বাট আমি হয়তো অনেক কম দাগাইছি, বেশি দাগাইলে চান্স পাওয়ার সম্ভাবনা বাইরে যাইব গা, আমি একটু বেশি দাগাই, এই সকল চিন্তা থেকে বাদ আসতে হবে। কারণ অনেকেই দেখা যায়, আমি তুমি হয়তো জানি, আমাদের অনেক ফ্রেন্ডরাই হয়তো এই ধোকাটায় পড়ছে যে বেশি দাগাইতে যা দেখে গেছে ওর মার্কস ভালো ছিল কিন্তু মাইনাসের জন্য কমে গেছে। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমি যা পারবো আমি তাই সুন্দরভাবে অ্যান্সার দেবো। এবং আমার একটা ইচ্ছে ছিল, আমার একটা প্লাস পয়েন্ট ছিল পরীক্ষার হলে, আমার ইচ্ছে ছিল আমি কি কোশ্চেনে কি করব, আমি যা যা পারি ভালো তা আগে দাগাবো। এবং আমার স্যারেরা এবং অন্যান্য ভাইয়েরাও বলতো যে চেষ্টা করবা যে ম্যাথমেটিক্যাল জিনিসগুলো পরে দাগাইতে। কারণ কি হয় যে যদি ম্যাথ একটা দুইটা হার্ড হয়, তাহলে দেখা গেলো হার্ড ম্যাথটা করতে যায় তোমার অনেক সময় লাগলো, লাস্টের 10টা প্রশ্নে ইজি এক লাইনে উত্তর হয়ে যায়, এরকম প্রশ্ন তোমার মিস চলে গেল, তাহলে তো 10 মার্ক তোমার শেষ, 1 মার্ক 2 মার্ক করতে যায়। তো যে কয়েকটা প্রশ্ন তুমি ভালো পারো বা এক পড়াতে হয়ে যায়, ওই প্রশ্নগুলো আগে অ্যান্সার দাও। আমার একটা স্ট্র্যাটেজি ছিল কি, আমি প্রিপারেশন নিয়েছিলাম এমনি যে এগ্রি এক্সামে থাকে কি বায়োলজি, ইংলিশ, কেমিস্ট্রি, ফিজিক্স আর ম্যাথ। তো আমি চিন্তা নিয়েছিলাম আমি সবচেয়ে ভালো পারি হচ্ছে বায়োলজি, আমি শুরুতে বায়োলজি দাগাবো, তারপর কেমিস্ট্রি দাগাবো, তারপর ইংলিশ দাগাবো, তারপর ফিজিক্স দেখাবো, লাস্টে ম্যাথ দেখাবো। তো আমার যে সেট কোশ্চেন পড়ছিল, আলহামদুলিল্লাহ আমার কোশ্চেনের সেটে শুরুতেই বায়োলজি ছিল, তারপরে কেমিস্ট্রি ছিল, তারপরে ইংরেজি ছিল, তারপরে ফিজিক্স ছিল, তারপর ম্যাথ ছিল। আমার জন্য কি সব সিকোয়েন্সিয়ালি সাজানো ছিল, আমি জাস্ট সুন্দরভাবে যা পারছি মারতে 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 লাস্টে হয়তো দেখা গেল 10 মিনিটে আমার পুরো ফিজিক্স আর ম্যাথ বাকি। দরকার নাই, আমার তো প্রায় বলতে গেলে বায়োলজি আর কেমিস্ট্রি আর ইংরেজি মোটামুটি ভালো মার্কস কভার হয়ে গেছে। আমি ওইটা ছিল মোটে একটা দুইটা যা পারছি তারপর খাতা জমা দিয়েছি। আমার মনে আছে এখন আমি বোধহয় 69-69টা দাগাইছিলাম। তা আমার এক বড় ভাই ওখানে পড়ে, ভাই বলতেছে যে কয়টা দাগাইছো, আমি বললাম ভাই 69টা দাগাইছি। ভাই বলতেছে এত হার্ড প্রশ্নে তো ভালোই দাগাইছো, ভালো হওয়ারই কথা। আমি বললাম যে তাই নাকি, আসলে তাই নাকি, আমার মনেও কাজ করতেছিল যে একটু বেশি দাগাই,
অনেকে বলতেছে আরে ভাই এত কোশ্চিন, আমি ভাবছি মার্ক কত হবে, আমি বেশি দাগাই দিছি। কিন্তু আমি ভাবলাম যে কম দাগাইছি, হবে কি না, প্যারা নাই, চিল, আমি তো পাইছি এক জায়গায়, চিল ছিলাম, হ্যাঁ হ্যাঁ পরীক্ষাতেও চিল, বাইরেও চিল। এবং পরে দেখা গেল আলহামদুলিল্লাহ একটা ভালো মার্কসই পাইছি। তো এইটাই, যে পরীক্ষায় দাও না কেন অলওয়েজ কুল থাকতে হবে, এবং মাথা ঠান্ডা থাকলে হয়তো অনেক প্রশ্নের অ্যান্সার তুমি এখন পারতেছো না, 3 নম্বর প্রশ্নের অ্যান্সার পারতেছো না, 50 নম্বরে যে তোমার মনে পড়ে যাবে 3 নম্বরের অ্যান্সার এটা। কিন্তু মাথা হ্যাঁ যদি হ্যাঁ, এটাই এই একদম জিনিসটা। ইনক্লোজড হয়ে থাকে, জ্যামড হয়ে থাকে, তাহলে কিন্তু 3 নম্বরও পারবে না, 50 নম্বরও পারবে না, সব পরীক্ষার প্রশ্নগুলো একদম বাজে হবে। তো আমি মনে করি কুল থাকাটা জরুরি, এবং যা পড়ার ভাই, আমি মনে করি যা পড়ার পরীক্ষার আগের দিনের মধ্যে অল কভার করে ফেলো, এবং হুম, পরীক্ষার আগের দিন তাই। রাত থেকে পরীক্ষার দিন অব্দি পুরো চিল থাকো, এত পড়ার দরকার নেই। কারণ একটা মেইন পরীক্ষার প্রিপারেশনের জন্য আমি মনে করি বেস্ট টাইম হচ্ছে তার একাডেমিক টাইমটা। যেমন হুম অ্যাডমিশনের আগে সে কি পড়ে, এইচএসসি দেয়, ফলে তার একাডেমিক টাইম কি 11 and 12, এই 2টা বছর যথেষ্ট টাইম। আমি মনে করি এই 2টা বছরে আমি অনেক টাইম লস করছি, যার কারণে হয়তো আরো ভালো এফোর্ট দেওয়া যাইতো। ফলে এই 2টা টাইম যদি কেউ ভালোভাবে কাল্টিভেট করে থাকে, তার অ্যাডমিশন টাইমটা অনেক প্রোডাক্টিভ হবে, অনেক ফার্টাইল হবে। লাইক অনেক সময় আমরা শুনি না যে কেউ ঢাবিতেও পাইছে, বুয়েটেও পাইছে, ডিএমসিতেও পাইছে, বিভিন্ন জায়গায় পাইতেই আছে। কারণ কি, তার একাডেমিক যে পোর্শনটা সেটা খুব ভালোভাবে চর্চা করছে। লাইক আমি যদি আমার বর্তমান ইউনিভার্সিটি লাইফের কথা বলি, আমি এখনো কেবলমাত্র ফার্স্ট ইয়ার শেষ করলাম, অনেক কিছুই জানি না, বড় ভাইরা ভালো জানেন। তবে আমার 1 বছরের ক্ষুদ্র অভিজ্ঞতা তা হচ্ছে যে আমি যদি আমার এই 4 বছরকে ভালোভাবে ইউটিলাইজ না করি, তাহলে 4 বছর পরের যে একটা কম্পিটিটিভ লাইফ, হেকটিক লাইফ, ডিপ্রেসফুল একটা লাইফ, ইটস গনা বি মোর ডিপ্রেসফুল। ফলে হুম এই 4টা বছর আমার জন্য কাল্টিভেট করা যায়। পরের 4 বছর শেষের ওই 2-3 মাস চাকরির প্রিপারেশন নিয়ে আমি মনে হয় না যে খুব একটা চেঞ্জ আনা পসিবল। ফলে পরে যদি আমি কোনো ভালো কিছু আনতে চাই, তাহলে আমার যে 4 বছরটা আমাকে দেওয়া হয়েছে একাডেমিক্যালি, আমার এটাকে ভালো তো করাই লাগবে, পাশাপাশি আমি অন্য 4 বছর পরে কোথায় যেতে চাই ওই হুম প্রস্তুতিটাও আমার এই 4 বছরের মধ্যেই নেওয়া লাগবে। ফলে এই জন্যই যা পড়ার, আমি মনে করি 60 to 70-80% অলরেডি 11-12 হয়ে গেছে। বর্তমানে যে চেঞ্জটা আসবে সেটা হচ্ছে পরীক্ষা শুরুর আগে যা পারো সুন্দর মতো সৃষ্টিকর্তার নাম নিয়ে সুন্দর মতো পড়াশোনা করো, ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখো, বিশেষ করে কোন সময় কোন বিশ্ববিদ্যালয় কোশ্চেন বানাচ্ছে তার কিছু প্যাটার্ন ফলো করার চেষ্টা করো, কে কোন ফরম্যাটে ম্যাথ বেশি আসছে, কোন ফরম্যাটে ম্যাথটা বেশি ইলাবোরেটলি আসছে, বেশি করা লাগতেছে, ওইটা একটু প্র্যাকটিস করো। এবং মডেল টেস্ট বেশি করে দাও, এখন যেহেতু সময় নাই আমাদের, মার্চ এপ্রিলেই তো বোধহয় পরীক্ষা, 12 তারিখ সম্ভবত, সো সময় বেশি নাই। সো এই টাইমের মধ্যে বেশি বেশি মডেল টেস্ট দাও, এবং মডেল টেস্টে যেই টপিক তুমি বারবার ভুল করতেছো রিপিটেডলি, ওই টপিক রিভিশন দাও, পুরো বই এখন রিভিশন দেওয়ার দরকার নেই, যেহেতু হাতে সময় কম। বেশি মডেল টেস্ট দাও, এতে কি হবে, তোমার পরীক্ষা দেওয়ার একটা টেন্ডেন্সি ভালো হবে। এবং মডেল টেস্টটা আমি চাইবো, আমি এটা প্রিভিয়াসলি আমার অ্যাডমিশন টাইমে একটা ভাইয়ের কাছ থেকে সাজেশন পাইছিলাম, সেটা হচ্ছে যে টাইমে তোমার পরীক্ষা, সাপোজ যদি 12টা থেকে 1টা হয় বা 11টা থেকে 12টা, আমি শুনছি বোধহয় বিকেলে করছে টাইমটা, 3টা থেকে 4টা, হুম যদি এরকম 4টা টাইমে বছর। পরীক্ষা হয় তাহলে চেষ্টা করো প্রতিদিন মডেল টেস্টটা ওই টাইমে দেওয়ার, যে টাইমে তুমি এটা ফাইনাল হ্যাঁ হ্যাঁ। পরীক্ষাটা দিবা। তাহলে কি হবে, ওই ব্রেনটা তোমার ওই সার্টেন টাইমের জন্য ট্রেইনড হয়ে থাকবে, ওই ট্রেন সার্টেন হয়ে টাইমের থাকবে, জন্য হ্যাঁ। তোমার ব্রেনটা মোর অ্যাক্টিভ থাকবে। সো বেশি বেশি মডেল টেস্ট সলভ করো, কোন জায়গায় দুর্বলতা এটা নিজে ফাইন্ড আউট করো মডেল টেস্ট সলভের মাধ্যমে, এবং ওই টপিকটা স্পেসিফিক্যালি পড়ো। হাবি যাবি পুরো বই পড়ার এখন দরকার নাই, কারণ পুরো বই পড়ার অলরেডি টাইম শেষ। তার মানে এই না যে তোমার অল ওভার, ইউ হ্যাভ লটস অফ মোর অপরচুনিটিস, জাস্ট গিভ ইউর বেস্ট শট। এই ধন্যবাদ রিফাত। আসলেই এই 3টা থেকে 4টা যে টাইমটা যে এক্সামিন হবে, সেই টাইমে যদি কোনো স্টুডেন্ট যদি ওই টাইম অনুযায়ী মেনটেন করে পরীক্ষা দেয়, 1 ঘন্টা পরীক্ষা যদি 50 মিনিট দেওয়ার চেষ্টা করে, তাহলে অবশ্যই সে ওই লেভেলে ইয়ে থাকবে, ট্রেন্ড হয়ে থাকবে। তখন কোর্সের সাথে সাথে ওরা নার্ভাসনেস বা ইয়ার পরীক্ষা যদি কাজ করবে না তখনকার, সেটা আর কি খুব ইফেক্টিভ হবে আসলে। আচ্ছা, আমরা শেষ পরে চলে আসছি আমাদের পডকাস্টের শেষ প্রশ্ন করতে চাই নিহাতকে, যে আমাদের যে এগ্রিলাইট পেজ থেকে যে আর পডকাস্ট এপিসোডটা আয়োজন করি, এই এপিসোডটা আসলে কেমন লাগছে তোমার কাছে? হ্যাঁ, প্রথমে আমি তোমাকে ধন্যবাদ দিয়েছি, কেননা আমি তো বলতেছি যে এগ্রি রিলেটেড যে কাহিনীগুলো আমাদের সারাউন্ডিং এ ঘটতেছে, লাইক স্পেশালি আমাদের বাংলাদেশে, এই জিনিসগুলা মানুষের কাছে পোর্ট্রে করাটা জরুরি।
কারণ একটু আগে তুমি বললা যে কেউ হয়তো কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, সে পরিচয় দিতে একটু সংকোচ বোধ করতেছে যে আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ি, কেমন মানুষের কাছে শোনাবে। কৃষির গুরুত্বটা যদি মানুষ জানতে পারে, তাহলেই তো এই চিন্তাধারায় পরিবর্তন আনাটা সম্ভব। এবং এই জায়গায় আমি মনে করি একটা ভালো অবদান রাখতে পারে কৃষি রিলেটেড যে মিডিয়াগুলো রয়েছে, যেমন এগ্রি এলিট, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে আরো অনেক পেজ রয়েছে, এবং ন্যাশনালি অনেক ভালো ভালো কৃষি রিলেটেড কিছু মিডিয়া রয়েছে। আমি মনে করি এগুলোর ভূমিকা অনেক 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 বেশি। কেননা মানুষের কাছে যদি আমি জানাতে পারি যে একটা কৃষির নতুন জাত, একটা ফসলের নতুন জাত কতটা পরিবর্তন আনতে পারে তার জীবন ব্যবস্থা এবং তার দেশের সার্বিক ক্ষেত্রে, তাহলে কৃষির বিষয়ে ওই মানুষটার চিন্তাধারায় পরিবর্তন আসবে, এটা বলাই বাহুল্য। ফলে এই প্রচেষ্টাগুলো থাকাটা অবশ্যই জরুরি। আমি এটাকে আমার দৃঢ় মন থেকে সমর্থন জানাই, এবং আমি চাই এগ্রি এলিট আরো এগিয়ে যাক, এই কৃষি বিষয়গুলো আরো আমাদের মাঝে ছড়িয়ে দিক, এবং বিশেষ করে আমরা যারা কৃষি বিষয়ে পড়তেছি তাদের জানার ক্ষেত্রটাকে আরো বাড়ায় দিক। কারণ অনেক সময় দেখা যায় যে আমি ফেসবুকে থাকি না, বা হয়তো অনেক কিছু আমি স্কিপ করে যাই, বাট তোমাদের পেজগুলোর মাধ্যমে আপডেটগুলো আমি তাড়াতাড়ি পেয়ে যাই। তো এইটাও অনেকটা হেল্প করে আমাদেরকে জানার জন্য। তো এই বিষয়টা আমি বলতে চাই যে পেজগুলোর গুরুত্বটা এখানেই, বিশেষ করে এগ্রি এলিট, তোমরা যে পেজগুলো, যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের অ্যাচিভমেন্টস, নতুন কোনো জাত, যেমন রিসেন্টলি আমাদের শাপলার একটা ভ্যারাইটি অনুমোদন পাইছে। তো এই বিষয়গুলা জানাটা জরুরি মানুষের কাছে, যে এটা কত বড় একটা পরিবর্তন। তো এই ক্ষেত্রটাই আমি মনে করি এগ্রি এলিট অনেক ভালো ভূমিকা রাখতেছে। আর তার সামনের পথযাত্রায় আমি চাই আরো ভালো করুক, আরো নতুন যারা কৃষিবিদ হতে চায় তাদের মাঝে কৃষির জ্ঞানগুলো ছড়িয়ে দিক, এবং কৃষিবিদদের পথ চলায় সহযোগী হয়ে থাকুক। ধন্যবাদ নিফাত। আসলেই নিফাত আমাদের পেজে শুরু থেকেই সাপোর্টিভ পার্ট হিসেবে আছে, অনেক কিছু শেয়ার করে, অনেক কথা বলছে পেজ সম্পর্কে। আসলে আমাদের পেজের উদ্দেশ্য ছিল যে কৃষির তথ্য ক্যাম্পাসের 100 সপ্তাহ শিখরের মধ্যে আবদ্ধ না রেখে পুরো দেশব্যাপী তথা বিশ্বের কাছে ছড়িয়ে দিতে। কারণ কি, আমরা যে কৃষি ভার্সিটি পড়ি, অনেকে পরিচয় দিতে সংকোচ বোধ বলে যে আমি অমুক ক্যাম্পাসে পড়ি, বা পরিচয় দেওয়ার সময় একটু সংকোচ বোধ করে। সংকোচ বোধটা কাটানো লাগবে। আমাদের সবসময় নিজের পরিচয় গর্বের দেওয়া লাগবে যে আমরা কৃষি ভার্সিটির একজন কৃষিবিদ। সেই পরিচয় দিতে পারি, সেটাই আর কি আমাদের প্রচেষ্টা। আশা করি এগিয়ে যাবো সামনে। এবং যারা দর্শক আছেন তাদের অসংখ্য ধন্যবাদ পুরোটা শোনার জন্য। এবং আমরা চেষ্টা করব এরকম আয়োজন আরো প্রতিনিয়ত করার জন্য, যাতে কৃষির যত ধরনের ছোটখাটো বিষয় আছে তা তুলে ধরার জন্য। আজকে আমাদের গেস্ট ছিল নিফাত। নিফাত আসলে অনেক মেধাবী এবং পরিশ্রমী একজন শিক্ষার্থী। তার কথা শুনে আপনারা বুঝতে পেরেছেন। আসলে অনেক তথ্যবহুল আলোচনা আজকে হয়েছে। আশা করি এই আলোচনা আপনাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই বলে আজকের পর্ব শেষ করছি। ধন্যবাদ নিফাত তোমাকে। ধন্যবাদ তোমাকে।